একটা গ্রাম ছিল, তার নাম নূরপুর। এই গ্রামে পাশাপাশি দুটো পরিবার বাস করত। প্রথম পরিবার হলো ধনী ব্যবসায়ী আবু সাইদের পরিবার। তার ছেলের নাম ছিল আদিল। তারা বিশাল এক দোতলা পাকা বাড়িতে থাকে। প্রতিদিন গাড়িতে করে স্কুলে যায়, এসি ঘরে পড়াশোনা করে। আরেকটি পরিবার হলো গরিব কাঠমিস্ত্রি আলী ভাইয়ের। তার ছেলের নাম রায়হান। তারা একটা টিনের ছাউনি দেওয়া ঘরে থাকে। রায়হান পায়ে হেঁটে স্কুলে যায়। তবুও রায়হান আর আদিল ছিল ভালো বন্ধু। একদিন তারা বসে হোমওয়ার্ক করছিল। যত বড় হচ্ছি ততই পড়াশোনার প্রেশার বেড়ে যাচ্ছে। এই গরমের মধ্যে এত পড়াশোনা করতে ভালো লাগে বন্ধু? তোমরা তো বড় লোক, তোমাদের আবার গরম লাগে নাকি বলো তো? এই যে এসির নিচে বসে হোমওয়ার্ক করছো, এটাই বা কয়জনের ভাগ্যে থাকে? তোমাদের বাসায় কারেন্ট গেলে জেনারেটর অন হয়, আর আমাদের বাসায় একটা মাত্র ফ্যান, তাও আবার বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। তোমাকে না কতবার করে বলেছি আমার সামনে এসব কথা বলবে না। অন্যের কষ্টের কথা শুনলে আমার খুব খারাপ লাগে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। মা, আমার বন্ধুর জন্য একটু নাস্তা দাও তো। ও অনেকক্ষণ থেকে আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করছে। তাতে কি হয়েছে? একটু হোমওয়ার্ক করতে সাহায্য করেছে বলে কি মহাবিশ্ব জয় করে ফেলেছে নাকি? হ্যাঁ, ও তো আমাদের বাড়িতে আসে শুধুমাত্র একটু ভালো ভালো খাবার খাওয়ার জন্য। একদিন যদি খাবার না দাও না, তাহলে দেখবে ও আর আসবে না, বুঝেছো? আমি তো ওই ছেলেটাকে দেখতেই পারি না। তোমাকে আমি বলেছি না ওই ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে না। ওরা নোংরা পরিবেশে থাকে। ভদ্র ফ্যামিলিতে কিভাবে চলাফেরা করতে হয় সেটা কি আর ওরা জানে নাকি? হ্যাঁ, আহা মা, তুমি এসব কি বলছো? রায়হান কিন্তু আমার ঘরেই আছে। এসব কথা শুনলেও খুব মন খারাপ করবে। এছাড়া ও খুব ভালো ছেলে, আমাকে সবসময় লেখাপড়ায় হেল্প করে। ও যদি তোমার এসব কথা শুনতে পায় তাহলে খুব মন খারাপ করবে। করুক মন খারাপ, তাতে কি হয়েছে? ওই ছেলেটার কাপড় চোপড় দেখেছো? হ্যাঁ, কি নোংরা। তার উপর খালি পায়ে ঘরে ঢুকেছে। একটু আগে আমি ঘরটা মুছলাম, আর ওই ছেলেটা বালি দিয়ে ঘরটা ভর্তি করে রেখে দিল। ওকে বলতে পারো না আমাদের বাড়িতে জুতা পরে আসতে? ও তো সব সময় জুতা পরেই আসে, কিন্তু গতকাল ওর জুতাটা ছিঁড়ে গেছে, তাই ও সারাদিন খালি পায়ে হেঁটেছে। এমনকি আমি যখন ওকে আমার বাড়িতে ডাকলাম তখনও ও আসতে চায়নি, কারণ ওর পায়ে ময়লা ছিল। আমি নিজেই ওকে জোর করে নিয়ে এসেছি। যাই হোক, ওসব কথা বাদ দাও। বলছিলাম কি মা, আমার তো 2 জোড়া জুতা স্টোররুমেই পড়ে আছে। আমি সেখান থেকে 1 জোড়া জুতা রায়হানকে দিয়ে দিই। কোনো দরকার নেই, ওগুলো আমি বিক্রি করব। আরিফের মা বলেছে তোমার জুতো আরিফের পায়ে হবে, তাই উনি জুতো নিতে চায়, আর বিনিময়ে আমাকে 100 টাকা দেবে। আর 100 টাকা দিয়ে তুমি একটা ডিসকোন আইসক্রিম খেতে পারবে, বুঝেছো? রায়হানকে দিলে কি আর কিছু পাবে? হ্যাঁ, কিন্তু মা। কোনো কিন্তু নয়। যাও, ঘরে গিয়ে পড়তে বসো, আর তাড়াতাড়ি পড়া শেষ করে ওই ছেলেটাকে বাসায় পাঠিয়ে দাও। একটু পর আমরা খেতে বসবো। মায়ের এমন কথা শুনে আদিলের খুব মন খারাপ হলো। সে বাধ্য হয়ে তার ঘরে গিয়ে তার ড্রয়ার থেকে একটা বিস্কিটের প্যাকেট বের করে তার বন্ধুকে খেতে দিল। জাজাকাল্লা খাইরান, নাও আদিল, তুমিও খাও। এরপর তারা দুই বন্ধু একসাথে বসে বিস্কিট খায়। এভাবেই দিন কাটছিল। আষাঢ় মাসে হঠাৎ একদিন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় অঝোর বৃষ্টি। আদিল তার ঘরের বারান্দা থেকে বৃষ্টি দেখছিল। আহ, কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে একটু বিরিয়ানি আর সাথে কাবাব হলে জমে যেত। আমি আম্মুকে বলে বিরিয়ানির অর্ডার করি। এদিকে রায়হান তখন জানালার পাশে বসে, হে আল্লাহ, ঘরটা যেন ভেঙে না পড়ে, আর চালটাও তো জং ধরে একাকার হয়ে গেছে। না জানি আবার কখন ঘরটা পড়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বৃষ্টির সময় এত দুশ্চিন্তা করো না তো মা, যা হওয়ার তা হবেই। তুমি দুশ্চিন্তা করলেও হবে আর না করলেও হবে। আল্লাহকে ডাকো, তিনি আমাদের সাহায্য করবেন। এদিকে বাবা তো বাড়িতে ফিরছে না, সকাল থেকে বৃষ্টি পড়ছে। না জানি বাবা কোথায় আটকে পড়ে গেছে। তোমার বাবা তো কাজে গিয়েছিল, হয়তো বা বৃষ্টির জন্য সে বাড়িতে আসতে পারছে না। বাবা, তাহলে তুমি এক কাজ করো, আমাকে খাবার দাও, আমি আব্বুকে দিয়ে আসি। তোর বাবাকে দেওয়ার মতো কোনো খাবার নেই রে বাবা। গতকালকের বাসি ভাত আছে, বাজার নেই বলে আজকে তো কোনো কিছু রান্নাও করিনি। আমি মিলির মায়ের কাছ থেকে 100 টাকা ধার চেয়েছিলাম। উনি বলল 100 টাকা নিলে নাকি 20 টাকা আবার লাভ দিতে হবে, তাই আর নিলাম না। এদিকে ঘরে খাবার মতো কোনো কিছুই নেই।
তার উপর সকাল থেকে কারেন্টটাও নেই, তোর বাবা তো আসছে না, কি যে করি আমি। রায়হানের মা এভাবেই চিন্তায় ভেঙে পড়ে। ওদিকে আদিলের ঘরে বড় জেনারেটর আছে, বিদ্যুৎ গেলেও এসি চলে, আলো নেভে না। বিরিয়ানি কাবাব খেতে চেয়েছো, এনে দিয়েছি, এখন একদম বাইরে যাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে বাবা। ঠিক আছে, আমি তো ঘরেই থাকবো আম্মু, আমার ল্যাপটপে গেম খেলবো। আম্মু তো আমাকে বাইরে বের হতে মানা করে দিল, এখন আমি রায়হানের খোঁজ নেই কি করে? ওদের রান্নাঘরের উপরে তো চালও নেই, না জানি আন্টি কি করছে, এখনো রান্না করতে পেরেছে কিনা কে জানে। রায়হানদের বাড়িতে গেলে আন্টি আমাকে কত আদর করে, বাসায় যা থাকে তড়িঘড়ি করে তাই খেতে দেয়, আর আমি তাদের এই বিপদের দিনে খোঁজ নিতে পারছি না, কি যে খারাপ লাগছে আমার। এভাবে আদিল রায়হানের পরিবারের কথা ভেবে কষ্ট পাচ্ছিল। আদিলের বাবা মসজিদে দান করেন, কিন্তু কখনো গ্রামের কোনো গরিব মানুষের খোঁজ নেন না এবং গ্রামের অসহায় লোকদের দানও করেন না। এদিকে রায়হানের ঘরের চাল ফুটো হয়ে গেছে, তার মা ভেজা কাপড় মেলে দিয়ে শুকাতে চায়, কিন্তু বৃষ্টি আর থামে না। ও মা বাবা কখন আসবে বলো তো? আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না, আমাকে কিছু এনে দাও না, খাই। কত বেলা হয়ে গেছে দেখেছো, অথচ এখনো আমি কিচ্ছু খাইনি। তোকে বলার মতো কোনো ভাষা আমার নেই বাবা। এই নে পানি খা, পানি খেলে পেটের ক্ষুধা কমে যায় বাবা। তুমি মিথ্যা বলছো, পানি খেলে একটুও ক্ষুধা কমে না। আমার আর ধৈর্য ধরতে ইচ্ছে করছে না মা। আল্লাহ তাআলা তো সবই দেখছেন, তবুও তিনি আমাদের জন্য কিচ্ছু করছেন না কেন মা? আমাদের ধৈর্য ধরতে হবে বাবা, আল্লাহ তো ধৈর্যশীলদের ভালোবাসেন, তাই না? তাছাড়া এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, আমাদের বাড়ি যদি মজবুত না হয়, অন্তত আমাদের ঈমান যেন মজবুত হয়। যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া যাবে না বাবা, সেই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। মায়ের এমন কথায় রায়হানের চোখ অশ্রুসিক্ত হলো। তখন সে খেয়াল করলো কেউ একজন ছাতা হাতে নিয়ে তাদের বাড়িতে এলো। আসসালামু আলাইকুম বন্ধু, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এ কি, তোমার হাতে ওটা কি? এটা বিরিয়ানির প্যাকেট, তোমার জন্য এনেছি। আমি জানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের চুলাও ভিজে গেছে আর রান্নাও হয়নি, তাই আমি আমার বিরিয়ানির প্যাকেটটা তোমার জন্য রেখে দিয়েছিলাম। তোমার খুব ক্ষুধা লেগেছে তাই না? তাড়াতাড়ি বসে আন্টি সহ খেয়ে নাও। রায়হান আর কোনো কথা না বলে খাবার খেতে বসে পড়ল, যেন সে কতদিন পর খাবার চোখের সামনে দেখছে। একদিন মসজিদের ইমাম সাহেব বর্ষা নিয়ে হাদিস পড়ান। তিনি বলেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রতিবেশীর ব্যাপারে খুবই উদাসীন, আর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকাতকে তারা একদমই পছন্দ করে না। তারা নিজেরা ভালো থাকলেই হলো, অন্যের বিষয়ে চিন্তাভাবনা কিচ্ছু করে না। অথচ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিজে তৃপ্ত হয়ে ঘুমায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন নয়। এবং এ বিষয়ে আরও বলা হয়েছে, তোমরা তোমাদের খাবার থেকে গরিবদের খাওয়াও, কারণ এতে রয়েছে বরকত। হুজুরের কথা শুনে আদিলের বাবা বেশ লজ্জা পেল। সে ভাবে, আমি কত ভালো ভালো খাবার খাই, কত দামি দামি খেলনা দিয়ে খেলি, তুমি সাইকেলে চড়ে ঘুরে বেড়াও, সারাক্ষণ এসির নিচে বসে থাকি, কিন্তু রায়হান কি এসব পায়? ওর নিশ্চয়ই আমার এত সুন্দর জীবন দেখে খুব কষ্ট হয়, ওর জন্য আমার কিছু করা উচিত। আদিল ঘরে ফিরে আসে আর তার বাবাকে বলে, আচ্ছা আব্বু, এই যে আমাদের এত বড় বাড়ি, এত সুন্দর লাক্সারিয়াস জীবন, ভালো ভালো খাবার খাই, সবই তো আল্লাহর দান, তাই না? তিনি যদি না চাইতেন তাহলে কি আমরা এসব কখনো উপভোগ করতে পারতাম? সেজন্য আল্লাহকে খুশি করার জন্য আমাদের অবশ্যই দান সৎকার করা উচিত এবং প্রতিবেশীদের সাহায্য করা উচিত। আমরা যদি আমাদের অর্থ থেকে কিছু কিছু রায়হানকে দিয়ে দিই তাহলে তো আল্লাহ আরো খুশি হবেন, তাই না? আর আমাদের সম্পদ আরো বাড়িয়ে দিবেন। কিন্তু আমরা তো কখনোই প্রতিবেশীর খোঁজ খবর রাখি না, তারা না খেয়ে মরে গেলেও আমরা তাদের দিকে তাকাই না। এটা কি ঠিক হচ্ছে বলো? তুমি শুনলে তো আজকে হুজুর কি বললেন? আবু সাইদ নিজ হাতে কিছু টাকা, চাল, ডাল, পোশাক ও ত্রাণ সামগ্রী নিয়ে রায়হানের ঘরে যান। তিনি বলেন, ভাই আলী, এই বর্ষায় আপনাদের উপর আমাদেরও কিছু দায়িত্ব আছে। আপনি কিছু মনে করবেন না, এটা আমার সন্তানের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার। এখানে আমি আমার সাধ্যমতো কিছু অর্থ দিয়েছি। আপনাদের প্রয়োজনীয় জিনিস কেনার পর যা বাঁচবে তা দিয়ে রান্নাটা সারিয়ে নেবেন। রায়হানের বাবা খুশিতে আবু সাইদকে জড়িয়ে ধরেন। এদিকে রায়হানও ভীষণ খুশি।
সে আল্লাহ তাআলার শুকর আদায় করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ। তখন সকাল 8টা বাজে। রোদেলা সকাল। কলেজের গেটে ব্যস্ততা। বাস, রিক্সা, অভিভাবকেরা নামিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের। রিমি, সজীব, ইমরান ও জারা কলেজের মূল প্রবেশপথ দিয়ে ঢুকছে। ঘাড়ে তাদের স্কুল ব্যাগ। আজকের প্রজেক্ট এক্সিবিশনে আমি আমার রকেট মডেলটা দেখাবো। বড় হয়ে আমার পাইলট হওয়ার ইচ্ছা। আমি আকাশে উড়তে চাই, ঠিক পাখির মতো। কিন্তু আমার তো ডানা নেই। একদিন আমি আমার নিজের বানানো রকেটে করে উড়বো। তুমি তো নিশ্চিত আজ পুরস্কার পাবে, আর খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছাও পূরণ হবে ইনশাল্লাহ। যা ভালো রকেট বানিয়েছো তুমি। আমি ফুটবল ম্যাচের জন্য রেডি। বিকেলে প্র্যাকটিস আছে স্কুলে। আমার ইচ্ছা বড় হয়ে সেরা মানের ফুটবলার হওয়ার। এই দেখো সবাই, আমাদের স্কুলের নতুন বিল্ডিংটা আমি এঁকে ফেলেছি। একদিন দেখবে আমি খুব ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার হব। মানুষের স্বপ্নের ঘর বাড়ি বানাবো। তোমরা সবাই স্বপ্ন দেখছো, আমিও তো স্বপ্ন দেখি। কাল রাতে একটা কবিতা লিখেছি আমি। কবিতার নাম আকাশের নিচে ছোট ছোট ছায়া। টিফিন টাইমে তোমাদের পড়ে শোনাবো, ঠিক আছে? আমার ইচ্ছা একজন বড় লেখক হওয়া আর সুন্দর সুন্দর কবিতার বই লেখা। এভাবে বাচ্চারা তাদের স্বপ্নের কথাগুলো একে অন্যের সাথে ভাগাভাগি করে নিচ্ছিল। এদিকে স্কুলের পাশেই উত্তরা বিমান ঘাঁটি। একজন নবীন পাইলট, তার নাম তৌকির আহমেদ। সেও স্বপ্ন বুনছে আকাশে ওড়ার। আজ তার ট্রেনিং এর শেষ দিন। সঠিকভাবে আজকে মিশনটা কমপ্লিট করতে পারলে তার ট্রেনিং সমাপ্ত হবে আজ। আর সাথে সাথে একজন ভালো পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। পাইলট তৌকির শেষবারের মতো বিমানের যন্ত্রপাতি চেক করছে। হ্যালো, কন্ট্রোল রুম, দিস ইজ বিমান কার্গো আলফা, রেডি ফর টেক অফ। ইয়েস পাইলট, বিমান টেক অফের জন্য রেডি। এরপর পাইলট তৌকির আজ তার স্বপ্ন পূরণের জন্য বিমানটি রানওয়েতে নিয়ে চলল। বিমানটি রানওয়েতে গতি নিয়ে উঠছে। হঠাৎ আকাশে উঠতে লাগলো। তখন বাজে দুপুর 1টার মতো। ক্লাসের শেষে বিজ্ঞান মেলার প্রস্তুতি গ্রহণ করা হলো। শিক্ষক শিক্ষিকারা ভিড় করছে সেখানে। রিমির রকেটের সামনে অনেক দর্শনার্থীর ভিড়। রিমি, তোমার মডেলটা অসাধারণ হয়েছে। এই বয়সে তুমি এত নিখুঁতভাবে রকেট বানিয়েছো কিভাবে? স্যার, ইউটিউবে আর বই পড়ে চেষ্টা করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তোমার রকেটটাই মনে হচ্ছে এবারের বিজ্ঞান মেলায় সবচেয়ে সেরা আবিষ্কার। তুমি নিশ্চয়ই পুরস্কার পাবে। আমি এখন অন্যদের আবিষ্কারগুলোও দেখব। এদিকে পাইলট তৌকির তখনও তার বিমান নিয়ে আকাশে উড়ছিল। কিন্তু হঠাৎই সে তার বিমানের ত্রুটি লক্ষ্য করলো। বিমানটি আকাশে উঠতে চাচ্ছে না। পাইলট তৌকির বিমানের ইন্ডিকেটরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উঠছে। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, লুজিং অ্যালটিটিউড, রিকোয়েস্টিং ইমার্জেন্সি ল্যান্ডিং, রিকোয়েস্টিং ইমার্জেন্সি ল্যান্ডিং। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কন্ট্রোল রুমের সাথে তৌকিরের বিমানের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমান দ্রুতই উচ্চতা হারাচ্ছে। বিমানে সাইরেনের শব্দ। হঠাৎই বিমানটি বিকট শব্দ করে মাইলস্টোন কলেজের ছাদে ধাক্কা খেল। বিমানের দেহবিশেষ ছাদ ভেঙে ক্লাসরুমে ঢুকে পড়ে। আগুন, ধোঁয়া, কাচের ভাঙা টুকরো বাতাসের মতো উঠতে লাগলো। আর পরক্ষণেই পুরো জায়গাটা আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কারো জামা পড়ে গেছে, তো কারো শরীর ঝলসে গেছে। আবার কেউ চিৎকার করে কান্না করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাদের, আমরা যে পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। আরে ইমরান, রিমি কোথায়? তোমরা কেউ কিছু বলছো না? কি হয়েছে রে রিমির? ততক্ষণে সজীব ধোয়ার মধ্যে থেকে একজন পোড়া কয়লার মতো দেহ বের করে আনছে। সজীব হু হু করে কান্না করছে আর বলছে, রিমি আর নেই। পাইলট হওয়ার স্বপ্ন যে ওর, আরেক পাইলট আজ শেষ করে দিল সব। এই দৃশ্য দেখে যারা চিৎকার করে কান্না করা শুরু করলো। এদিকে আতিক স্যার পেছনের ক্লাসরুম থেকে আগুনের মধ্যে শিক্ষার্থীদের গাইড করছেন। সোনারা, তোমরা দেয়াল ধরে থাকো, নিচু হয়ে চলো। আমি দরজা খোলার চেষ্টা করছি। এভাবে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। চারদিকে শুধু লাশ আর লাশ।